সুধী দর্শক, আসসালামু আলাইকুম। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান এডুকেশন ওয়াচে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফাতিহা শাফি। ঘূর্ণিঝড়, বন্যা সহ দেশের দুর্যোগে মৃত্যু ঝুঁকি কমাতে জনসচেতনতা সৃষ্টিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন কার্যক্রম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণায় অবদান রাখায় বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক। সরকারি চাকুরিজীবী হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত মানসুর সাম্প্রতিক সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে মিডিয়ার মাধ্যমে জনসচেতনতা তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মোহাম্মদ মানসুরুল হক কর্মজীবনে একজন সফল ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রিয় দর্শক, সম্মানিত অতিথির সাথে আলাপচারিতার আগে চলুন দেখে আসি তার উপর নির্মিত বায়োগ্রাফি। ৫৬,০০০ বর্গমাইল আয়তনের আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশ। এর পরতে পরতে রয়েছে সৌন্দর্য এবং উন্নয়নের ছোঁয়া। মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুর হক দেশের প্রথম সারির প্রতিটি টেলিভিশন চ্যানেলে নিয়মিত উপস্থাপনা করেন। তার বাচনভঙ্গি ও উপস্থাপনা কৌশল টেলিভিশন মিডিয়ায় আলাদা স্থান করে নিয়েছে। এবারের গন্তব্য গোবিন্দগঞ্জ উপজেলা। উপস্থাপনার পাশাপাশি তার পরিকল্পনায় নির্মিত অনুষ্ঠান সম্ভব ব্যাপক সাড়া ফেলেছে। তোকে ছাড়া তো কখনো কিছু ভাবিনি। ছোটবেলা থেকে তোকে বকেছি, মেরেছি, তোকে ভালোবেসেছি। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি। মানসুরুল হক মিডিয়াতে পরিচিতি পান অভিনয়ের মাধ্যমে। তার অভিনীত অসংখ্য নাটক রয়েছে যা দর্শক নন্দিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকেও অভিনয় করেছেন তিনি। মার্জিত, রুচিশীল, সদা হাস্যোজ্জ্বল ও সুন্দর বাচনভঙ্গির অধিকারী এই মানুষটি মডেল হিসেবে নিজেকে চাইতেন। অভিনয় করেছেন বিজ্ঞাপন চিত্রে। মিডিয়া জগতের বাইরে তিনি একজন সরকারি কর্মকর্তা। কর্মজীবনে তিনি একজন সফল মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনায় তার নানাবিধ কর্মকাণ্ড ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। জাতিসংঘের DRR ফেলো হিসেবে কাজ করছেন মানসুরুল হক। মানবিক কাজে সবার আগে এগিয়ে আসেন মানুষটি। অসহায় মানুষের চিকিৎসা, গরিব পরিবারের ছেলেমেয়েদের শিক্ষায় সহায়তা সহ সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন বাল্যকাল থেকেই। দেশ ও জাতির কল্যাণে মানসুরুল হকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের আজকের অতিথি গণমাধ্যম ব্যক্তিত্ব ও দুর্যোগ বিশেষজ্ঞ মোহাম্মদ মানসুরুল হক। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা যেরকমটা জানি যে আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও কাজ করছেন, তো দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আসলে মিডিয়ার মাধ্যমে আপনি কিভাবে জনসচেতনতা তৈরি করেছেন সে বিষয়ে প্রথমে জানবো। দেখুন, এই যে আপনি বললেন যে দুর্যোগ ব্যবস্থাপনা, এই যে ব্যবস্থাপনার মধ্যেই কিন্তু গণমাধ্যম জড়িত। আপনি যখন কোনো কিছু ব্যবস্থাপনা করেন, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনায় পাবলিক অ্যাওয়ারনেস বা গণসচেতনতা এটা একটা বড় ভূমিকা রাখে। সো আপনি যত বেশি জনগণকে সম্পৃক্ত করতে পারবেন দুর্যোগ ব্যবস্থাপনায়, তত বেশি আপনি দুর্যোগ ব্যবস্থাপনায় সাকসেস হবেন। তো গণমাধ্যম বা গণসচেতনতার জন্য মাধ্যমটা কি, সেটা হচ্ছে এই যে টেলিভিশন, প্রিন্ট মিডিয়া। সো আমি এই দুটোতেই কাজ করি। আমার কাজ বা আমার যেই প্যাশন বলতে পারেন যে দুর্যোগ ব্যবস্থাপক হিসাবে আমি খুব ভালো ফিল করি যে এই জায়গাটা আমাকে পরিচিত হতে আর কি। আমরা যেরকমটা জানি যে সবারই আসলে ছোটবেলা থেকে একটি লক্ষ্য থাকে বা একটি স্বপ্ন থাকে, তো সেই ক্ষেত্রে আপনার জীবনের লক্ষ্য বা আপনার স্বপ্ন কি ছিল সেই বিষয়ে জানবো। এখন যদি বলেন যে আমার এই মুহূর্তের স্বপ্ন বা লক্ষ্য, আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্ন বা আমার লক্ষ্য যতটুকু এই বয়সে দরকার ছিল আমি পুরোটাই পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আরেকটা যদি বলেন যে আমি নেক্সটে কী করতে চাই, এখন চিন্তা যদি করি যে আমি ভবিষ্যতে কী করবো, তাহলে বলবো যে আমি মানুষের সাথে থাকতে চাই, গণমানুষের সাথে থাকতে চাই এবং নিপীড়িত মানুষের পাশে থাকতে চাই।
কারণ আমি যদি কারোর জন্য কিছু করতে পারি তাহলে মনে হবে যে আমি আমার জীবন সার্থক। সো আমরা আশাবাদী আপনার সেই স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আমরা জানি যে আপনি বহুমুখী প্রতিভার সাথে আসলে আপনি জড়িত, বা আমরা আপনাকে একজন অভিনেতা হিসেবে দেখেছি, একজন উপস্থাপক হিসেবে আপনি আত্মপ্রকাশ করেছেন, সেই সাথে হচ্ছে একজন দুর্যোগ ব্যবস্থাপক হিসেবেও আপনি আছেন। কোন পরিচয় দিতে আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? যখন যে কাজটা করি ওটাতে আমি খুব বেশি এনজয় করি। এরপরে যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন যে স্পেসিফিক্যালি যদি বলেন যে আপনার পরিচয় কোনটা, তাহলে বলবো যে আমি গণমাধ্যমে কাজ করতে আমি বেশি আনন্দ পাই এবং এটাতে আমি অনেক বেশি কমফোর্ট ফিল করি। আমরা জানি যে স্বাধীনতার মাসে এডুকেশন ওয়াচ আপনালয় উদ্ভাসিত সম্মাননা লাভ করেছেন আপনি, তো সেই বিষয়ে আসলে আপনার অভিব্যক্তি কি বা আপনার অনুভূতি কি, সেই প্রসঙ্গে জানবো। নিঃসন্দেহে যে কোনো প্রাপ্তি অনেক আনন্দের, তারপরে যদি সেটা স্বাধীনতার মাস হয় সেটা তো আরও বেশি আনন্দের। আপনি জেনে আপনিও খুশি হবেন যে আমি এই মাসে দুটো অর্জন করেছি, আমি দুটো পুরস্কার পেয়েছি। তো একটি হচ্ছে এই যে আপনি যেটা বললেন যে আপন আলোয় উদ্ভাসিত সম্মাননা, এটা পেয়েছি, এটা আমার অনেক ভালো লেগেছে এবং আমার জীবনের অন্যতম একটা প্রাপ্তি এটা। আমি কিন্তু জানতাম না, জাস্ট আগের দিন আমাকে জানানো হয়েছে, আমাকে খলিল ভাই ফোন দিয়ে আমাকে জানালো যে আমি এই আসার জন্য এবং আমাকে এই ধরনের একটা সম্মান দেওয়া হবে। সো তখন আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং ঠিক তারপর দিনই আমাকে মিনিস্ট্রি থেকে ফোন দেওয়া হয়েছে, আমাকে জানানো হয়েছে যে আমি জাতীয়ভাবে দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমে কাজ করার জন্য আমি বিশেষভাবে একটা সম্মাননা পেতে যাচ্ছি। সো তখন আরও বেশি এক্সাইটেড ছিলাম। তো দুটোই কিন্তু হয়েছে স্বাধীনতার মাসে। তো এই স্বাধীনতার মাসে দুইটা অর্জন আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে এবং গণমাধ্যমে কাজ করার জন্য আমি আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি। তো দ্বিতীয় যে পুরস্কারটা যেটা বলছিলাম যে সেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনায় জাতীয়ভাবে আমি জাতীয় সম্মাননা আমাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। আর আপনি যেটা বললেন যে আপন আলোয় উদ্ভাসিত সম্মাননা, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় আমাকে দিয়েছেন। দুটোই আমি খুব আনন্দিত এবং খুব উচ্ছ্বাসিত। আপনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, তো সেটির পেছনে আসলে প্রেক্ষাপট কি, সেই প্রসঙ্গে জানতে চাইব। এবং আপনার থেকে অনুপ্রাণিত হয়ে কেউ যদি নিজেকে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে চায়, তাদের জন্য কি পরামর্শ থাকবে? আসলে এই যে সামাজিক কর্মকাণ্ড যেটা বললেন, আমি ছোটবেলা থেকে, আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে আমি মানুষের কাছে থাকার চেষ্টা করতাম। মানুষের জন্য যদি আমি কিছু করতে পারতাম আমার খুব ভালো লাগতো। সে প্রাইমারি স্কুল থেকে কিন্তু আমার মধ্যে এটা ছিল। তো এখন আমি আর একটু বেশি থাকার চেষ্টা করি, যেহেতু আল্লাহ আমাকে একটু অ্যাবিলিটি দিয়েছে বিভিন্নভাবে। তো আমি আসলে আমার নিজের জন্য যেটা করে আমি যে আনন্দটা পাই তার চেয়ে অনেক গুণ বেশি আনন্দ পাই যদি আমি আরেকজনের জন্য কিছু করতে পারি। সো এটা অনেক বেশি আত্মতৃপ্তির ব্যাপার আমার। আর আমি বলবো যে আসলে দেখেন, আমরা যদি একটু ইচ্ছে করি, জাস্ট ইচ্ছেটাই যথেষ্ট। একজন মানুষের জন্য বা অনেকগুলো মানুষের জন্য আপনি একা অনেক কিছু করতে পারেন, শুধু যদি আপনার ইচ্ছা থাকে। সো আমি বলবো যে সাধারণ পাবলিক যারা রয়েছে তাদের জন্য কিছু করা, এটা আসলে ভাগ্যের ব্যাপার। সবাই এটা করতে পারে না, এটা আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার থাকে। সো ইচ্ছাটা এখানে অনেক বেশি। সেই ইচ্ছাটার সম্পৃক্ততা কি পরিবারের সাথেও কোনোভাবে রিলেটেড কিনা, সেই বিষয়ে জানতে? হ্যাঁ, আমরা পারিবারিকভাবেই আসলে আমি ছোটবেলা থেকে দেখেছি যে আমার আব্বা সাধারণ মানুষের জন্য অনেক কিছু করতেন। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি যে আমার আব্বার কাছে যদি কেউ আসতেন যে বিয়ের জন্য, গরিব মানুষ, তখন আব্বা একদম কোনো প্রশ্ন ছাড়াই সেই আজকে থেকে 25-30 বছর আগে 15,000 20,000 টাকা দিয়ে দিতেন। কোনো রকম মানে অল্প চেনা হলেই 15-20,000 টাকা দিতেন বিয়ের জন্য। আর যদি কেউ হসপিটালে থাকতেন, যখন এসে বলতেন তখন 5,000 10,000 20,000 50,000 1 লাখ টাকা পর্যন্ত দিতেন। এটা আমি আমার আব্বাকে দেখেছি। আমার আব্বা বিজনেসম্যান ছিলেন। তো উনি অনেক ব্রড ছিলেন, উনি মারা গিয়েছেন। তো আমি আসলে অনেকটা ইন্সপায়ার্ড হয়েছি আমার আব্বার দ্বারা। তো আমি ছোটবেলা থেকে ফলো করতাম আব্বাকে, এখনো আমি আব্বাকে অনেক ফলো করি। যে উনি মানুষের জন্য মানে একদম মানে মন থেকে করতেন। একটা আছে না যে মানুষকে দেখানোর জন্য করা, যে আমি যার জন্য করলাম সে জানুক যে আমি তার জন্য করতেছি, এটা না। মানে আমার আব্বা ওইটা করতেন এবং আমি ওইটা করি, যে যার জন্য করতেছি সে হয়তো জানেই না আমি কি করতেছি তার জন্য। সো এটা আসলে যদি আপনার ভিতরে থাকে তাহলে এটা যে একটা আত্মতৃপ্তি, এটার যে একটা আনন্দ, এটা আসলে টাকা দিয়ে কেনা যাবে না।
এটা অনেক অনেক মানে অনেক দামি একটা জিনিস আমি বলবো। আচ্ছা, আমি যেরকমটা বুঝতে পারছি যে আমাদের দর্শকরাও আপনার এই বিষয়গুলো শুনে যথেষ্ট অনুপ্রাণিত হবে। জি। আপনার জীবনে বলার মতো একটি গল্প যদি থেকে থাকে সেটি আমাদের দর্শকদের সামনে যদি উপস্থাপন করতেন। আমার জীবনে যদি আপনি গল্প শুনতে চান তাহলে আমি ছোট করে দুইটা গল্প বলবো। একটা হচ্ছে যে আমার বয়স যখন 26 ছিল 2006 সালে, আমি জার্মানিতে বিল ক্লিনটন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম জাতিসংঘের ডিআরআর ফেলো হিসাবে। আচ্ছা, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি আমি। তো ওখানে আমরা এক টেবিলে বসে আমি বিল ক্লিনটনের সাথে মিটিং করেছি, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আমি কথা বলেছি। তো এবং উনি খুবই আমার কথা শুনে উনি অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছেন এবং বাংলাদেশ সম্বন্ধে আরও অনেক বেশি উনি অবগত হয়েছেন। এটা আমার একটা স্মরণীয় ঘটনা। আর আরেকটা হচ্ছে যে আমার এক খুব কাছের এক বন্ধু, সে হসপিটালাইজ ছিল। সে লাস্টে আমার কাছে কিছু হেল্প চেয়েছিল তাকে চিকিৎসা করার জন্য। তো আমি গিয়েছিলাম। তো আমি তাকে আমার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আমার চোখের সামনেই সে আসলে মারা গিয়েছে। সো এটা আমার জন্য অনেক বেশি কষ্টের ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। ভবিষ্যতে সুযোগ হলে আমরা আবারও আপনার কাছ থেকে এই বিষয়ে অনেক কিছু জানবো। জি, ধন্যবাদ আপনাকে।